গুমের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডে বিধান রেখে অধ্যাদেশে চূড়ান্ত অনুমোদন। বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে 4 মাসেই বিচার শেষ করার বাধ্যবাধকতা। সংসদ নির্বাচনের দিনেই গণভোট হতে হবে দাবি মির্জা ফখরুলের। ঐক্যমত্য কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ। নভেম্বরে গণভোট সহ 5 দাবিতে 8 দলের কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। এনসিপির মনোনয়ন ফর্ম বিক্রি শুরু। এবং তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বললেন অ্যাটর্নি জেনারেল। গণতন্ত্রের স্বার্থে সাংবিধানিক পদক্ষেপেও বাধা নেই। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডে বিধান রেখে গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশে চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে 120 দিনে এ অপরাধের বিচার সম্পন্ন করার বিধানও যুক্ত হয়েছে অধ্যাদেশে। বৈঠকে জাতীয় লজিস্টিক নীতি এবং 2026 সালে সরকারি ছুটির তালিকাতেও অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। মনিরুল ইসলামের প্রতিবেদন। প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পরিষদের 47তম বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। এদিন গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ সহ জাতীয় লজিস্টিক নীতি ও 2026 সালের সরকারি ছুটির তালিকার অনুমোদন দেওয়া হয়। আলোচনা হয় জাতীয় নগর নীতি নিয়েও। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে সরকারের সিদ্ধান্ত তুলে ধরেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, গুম প্রতিরোধ ও প্রতিকারের জন্য একটি আইন নিয়ে অনেকদিন ধরেই বিতর্ক চলছে। এরপর এটা চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে। এই অধ্যাদেশে গুমকে সংজ্ঞায়নের পাশাপাশি চলমান অপরাধ হিসেবে বিবেচনা করে মৃত্যুদণ্ড সহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। এই অধ্যাদেশে গুম প্রতিরোধ ও প্রতিকার এর লক্ষ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠন, অভিযোগ গঠনের 120 দিনের মধ্যে বিচার সম্পন্নের বাধ্যবাধকতা, ভুক্তভোগী ও তথ্য প্রচারকারী ও সাক্ষীর অধিকার সুরক্ষা, ক্ষতিপূরণ এবং আইনগত সহায়তার নিশ্চয়তা প্রদান সংক্রান্ত বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রেস সচিব বলেন, গুম নিয়ে এই অধ্যাদেশ জারিতে নতুন করে কোনো সরকার গুমের মতো অপরাধে যুক্ত হবেন না। এটা বাংলাদেশের একটা ঐতিহাসিক ল। এর ফলে বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্ট গভর্নমেন্ট এসে দেশে গুমের রাজত্ব চালাতে পারবে না। পাশাপাশি জাতীয় লজিস্টিক নীতির খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এর ফলে দেশে প্রাইভেট এবং পাবলিক সেক্টর ইনভেস্টমেন্ট বাড়বে, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসবে এবং বাংলাদেশের যেগুলো এক্সপোর্ট যে কম্পিটিটিভনেস তার রাইভাল কান্ট্রিগুলোর তুলনায় আরও অনেক বেটার হবে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার পরিবর্তে জাতীয় ঐক্যমত্য কমিশন কিছু দলের হয়ে পক্ষপাতিত্ব করেছে বলে অভিযোগ করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে যশোর টাউন হল ময়দানে সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের 7ম মৃত্যুবার্ষিকীর স্মরণ সভায় এ অভিযোগ করেন তিনি। যশোর থেকে স্বাধীন আব্দুল্লাহর প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদা আক্তার। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের 7ম মৃত্যুবার্ষিকীতে যশোর টাউন হল ময়দানে এ স্মরণসভার আয়োজন। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে তিনি বলেন, সংসদ নির্বাচনের দিনই গণভোট হতে হবে। এছাড়া যেসব বিষয়ে দলগুলো একমত হয়েছে অন্তর্বর্তী সরকারকে সেগুলো সংস্কার করতে হবে, অন্যথায় এ সরকার ব্যর্থ সরকারে পরিণত হবে। আগামী নির্বাচনে মধ্যে দিয়ে যে পার্লামেন্ট গঠিত হবে সেই পার্লামেন্টের সিদ্ধান্ত নেওয়া হবে, আর যেগুলো একমত হয়েছে সেগুলো আপনারা ব্যবস্থা গ্রহণ করুন। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই যে নির্বাচনের দিনই গণভোট হবে, তার আগে হতে হবে না। রাজনৈতিক ফায়দা নিতে কেউ দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাইলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করার হুঁশিয়ারও দেন তিনি। আমি আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই যে আজকে যে দাবি দাওয়াগুলো নিয়ে কয়েকটি রাজনৈতিক দল ঘেরাও করছে,
অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করছে, আবার একটা চক্রান্ত করছে নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য। এটা এই দেশের জনগণ মেনে নেবে না। এ সময় যত দ্রুত সম্ভব ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্ত বাস্তবায়ন ও নির্বাচনের তফসিল ঘোষণার আহ্বানও জানান মির্জা ফখরুল। টালবাহানা না করে অবিলম্বে নির্বাচনের শিডিউল ঘোষণা করার ব্যবস্থা করুন এবং ঐক্যমত্য যেগুলো সিদ্ধান্ত হয়েছে সেগুলো নিয়ে সামনের দিকে এগিয়ে যান। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ। পিআর সহ নানা ইস্যু সামনে এনে একটি গোষ্ঠী নির্বাচন বানচালে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। ফেব্রুয়ারিতে নির্বাচনের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। আর ভোট বানচালে চক্রান্তের বিরুদ্ধে সরকারকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন দলের স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে রাজধানীতে এক আলোচনায় এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। তারেক রহমানের রাজনৈতিক দর্শন ও নীতিমালা বিষয়ক বইয়ের বিশ্লেষণ এবং বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ পুনর্গঠন শীর্ষক গোলটেবিল আলোচনার আয়োজন করে ঢাকা ফোরাম ইনিশিয়েটিভ। কিভাবে জনগণের কণ্ঠরোধ করা হয়েছে? বক্তারা বলেন, বাংলাদেশ নতুন রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি, তাই অন্তর্ভুক্তিমূলক নেতৃত্ব এবং অংশগ্রহণমূলক গণতন্ত্রের পথে এগিয়ে যেতে হবে। আগামীর বাংলাদেশে কোনো ভিন্ন দেশের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশের সিদ্ধান্ত সেটা বাংলাদেশ নিজে নেবে, কারো নির্দেশে নয়, কারো সাথে আলোচনার পরিপ্রেক্ষিতে না। সো জিও স্ট্র্যাটেজিক অটোনমি, এই কথাটা পরিষ্কারভাবে বলা হয়েছে সব জায়গায়। স্থায়ী কমিটির আরেক সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, পিআর সহ নানা ইস্যুতে নির্বাচন বানচালের চেষ্টা করছে একটি গোষ্ঠী। কিছু দল যারা স্বৈরাচারী ফ্যাসিস্ট ছিল, তারা কিছু পালিয়ে আছে, কিছু অন্য দেশে পলায়ন করেছে, তারা যে ষড়যন্ত্র করবে না এমন তো কথা না। আর এখানেও বাংলাদেশে কিছু ব্যক্তিরা কিছু ইস্যু, নন ইস্যুকে ইস্যু করে এখানেও নানা রকমের সংকট সৃষ্টির চেষ্টা করছে। গণতান্ত্রিক পথে এগিয়ে যেতে নির্বাচনের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। আজকে হোক কালকে হোক নির্বাচন হতে হবে, আর সবচাইতে নিরাপদ সময় হচ্ছে আগামী এই ফেব্রুয়ারির মধ্যে। নাহিদ সিরাজি নিম্মি, মোহনা সংবাদ, ঢাকা। নভেম্বরে গণভোট ও জুলাই সনদের আদেশ জারি সহ 5 দফা দাবি আদায়ে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে জামায়াতে ইসলামী সহ যুগপৎ আন্দোলনে থাকা 8 দল। দাবির বিষয়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি ও পদযাত্রা পূর্ব সমাবেশে এমন ঘোষণা দেন তারা। জামায়াতে ইসলামী নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট হতে হবে। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। জুলাই সনদের আদেশ জারি এবং সে অনুযায়ী জাতীয় নির্বাচনের আগেই গণভোট সহ 5 দফা দাবিতে অনড় জামায়াত ইসলামী সহ 8 দল। পূর্ব ঘোষিত পদযাত্রা কর্মসূচিতে যোগ দিতে মতিঝিল, বিজয়নগর, গুলিস্তান সহ বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে পল্টন মোড়ে জড়ো হন জামায়াত ইসলামী আন্দোলন সহ 8 দলের নেতাকর্মীরা। সেখানেই সংক্ষিপ্ত সমাবেশে দলগুলোর শীর্ষ নেতারা বলেন, জুলাই চেতনা সমুন্নত রাখতে জাতীয় নির্বাচনের আগে গণভোটের বিকল্প নেই। বিএনপি প্রত্যেকটি কথায় না না বলেছে, আমরা বিএনপিকে বলতে চাই শুধু না 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 হ্যাঁ বলা শিখো। অবিলম্বে গণভোট নভেম্বরে ব্যবস্থা করতে হবে। এই দাবি দাওয়া আদায় রাখ পর্যন্ত ঘরে ফিরবো না ইনশাআল্লাহ। আগামী 10 তারিখের মধ্যে জুলাই সনদের বাস্তবায়ন আদেশ না হলে ঢাকা শহর আমরা লোকারণ্য করে সমাবেশ করবো ইনশাআল্লাহ। জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জুলাই সনদ ও গণভোট ইস্যুতে দলগুলোর মধ্যে আলোচনা জরুরি। সেক্ষেত্রে রেফারির ভূমিকায় থাকতে হবে সরকারকে। জাতি মনে করে মেজর পলিটিক্যাল পার্টিগুলো বসে শুধু সনদ নয়, আগামী নির্বাচন কিভাবে হবে, কিভাবে ভোট কেন্দ্র নিরাপদ থাকবে, এই সকল বিষয়ে মেজর রাজনৈতিক দলগুলোকে ঐকমত্য পোষণ করতে হবে। সোজা আঙ্গুলে যদি কি না ওঠে, আঙ্গুল বাঁকা করব, আমাদের লাগবে। এরপর স্মারকলিপি নিয়ে পল্টন মোড় থেকে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে রওনা হন 8 দলের নেতাকর্মীরা। মৎস্য ভবনের সামনে মিছিল আটকে দেয় পুলিশ। পরে 8 দলের 9 সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দেন।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে বের হয়ে সরকারকে দ্রুত দাবি মেনে নেয়ার আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। 5 দফা দাবি মেনে নিয়ে জুলাই সনদের এই গণ আকাঙ্ক্ষার প্রতি সম্মান প্রদর্শন করুন, তা না হলে 11 তারিখে রাজধানী ঢাকার চিত্র ভিন্ন হবে ইনশাআল্লাহ। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। জাতীয় নির্বাচন ঘিরে মনোনয়নপত্র বিক্রি শুরু করল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। যোগ্য জনপ্রতিনিধি বাছাইয়ে 3 ধাপে মনোনয়ন সংগ্রহের সুযোগ রাখা হয়েছে বলে জানালেন দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। রাজধানীর এনসিপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সুরাইয়া মুনির রিপোর্ট। রাজধানীর এনসিপি কার্যালয়ের সংবাদ সম্মেলনে দেশ বদলাবে নতুন নেতৃত্বে প্রতিপাদ্যে মনোনয়ন ফর্ম উন্মুক্ত করার ঘোষণা দিলেন মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। 15 তারিখে প্রাথমিকভাবে নিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। এ পর্যায়ে 300 আসনেই প্রার্থী দেওয়া হবে বলেও জানান তিনি। এতে অংশ নিয়ে প্রত্যেক প্রার্থীকে সততার সঙ্গে নিজের তথ্য উপস্থাপন করার আহ্বান জানান দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। যারা রাজনীতিটাকে জনগণের সেবা হিসেবে দেখবে, রাজনীতিটা কোনো আয় রোজগারের পথ হিসেবে না, কোনো ব্যবসা হিসেবে না, কোনো প্রাইভেট এন্টিটি হিসেবে না, বরং জনগণের সেবা করতেই যারা রাজনীতি করতে চায় তাদের জন্য রাজনীতির পথটা উন্মুক্ত হবে। কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ বা ধর্মীয় উগ্রবাদী ব্যক্তি এনসিপির আশ্রয় প্রশ্রয় পাবে না জানিয়ে বিএনপি জামাতের বাইরে 9টি দল নিয়ে নতুন জোট গঠনের ইঙ্গিত দেন মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বহুদলীয় গণতন্ত্রের অন্যতম শর্ত হলো কেউ চাঁদাবাজি সন্ত্রাসীদেরকে মনোনয়ন দিবে না। বহুদলীয় গণতন্ত্রের সৌন্দর্য হলো যে কেউ সংস্কার প্রক্রিয়ার বিরোধিতা করবে না। বহুদলীয় গণতন্ত্রের সৌন্দর্য হলো যে মাঠের মধ্যে গিয়ে কোনো মল্লযুদ্ধ করে জনগণকে ভোগান্তিতে দিবে না। আমরা আমাদের মনোনয়ন আবেদন ফর্মের কার্যক্রম আজকে থেকে উদ্বোধন করলাম। নতুন এই জোট আসন্ন নির্বাচনে বিপুল ভোটে জয়ী হবে বলেও আশা জানান তিনি। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। গণতন্ত্র সুসংহত করতে সংবিধানে যে কোনো পদক্ষেপ নেওয়া হলে তা মৌলিক কাঠামোর পরিপন্থী হবে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে করা আপিলের 9ম দিনের শুনানিতে আজ এমন মন্তব্য করেন তিনি। এই সময় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ছাড়া গণতন্ত্র অর্থহীন বলেও মন্তব্য করেন এই শীর্ষ আইন কর্মকর্তা। মেজবা রহমানের রিপোর্ট। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের 9ম দিনের শুনানি শেষ হয়েছে। এদিন রাষ্ট্রপক্ষের হয়ে নিজের 2য় দিনের শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সরকারের জাজমেন্টের উপরে পরে তিনি জানান, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেয়া এই রায় পরিবর্তন করা না হলে নির্বাচন ব্যবস্থা আরো বেশি ক্ষতিগ্রস্ত হবে। ত্রয়োদশ সংশোধনীকে যে কারণে আপিল বিভাগ বাতিল করলেন মেজরিটি জাজমেন্ট দিয়ে, তার প্রধানত 2টি কারণ। একটি হলো এটা নির্বাচিত সরকার না, আর একটি হলো এটাতে বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ হবে। বাংলাদেশের মানুষ যাতে ভবিষ্যতে আর কেউ খুন, গুম, মিথ্যা মামলার হয়রানির শিকার না হয় ভোটের কারণে, সেই কারণে তারা এটার সমাধান চাই। তত্ত্বাবধায়ক বাতিলে আপিল বিভাগের সিদ্ধান্তকে রাজনৈতিক পক্ষপাত দুষ্ট এবং শাস্তিযোগ্য অপরাধ বলেও মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল। খায়রুল হক সাহেবরা যে ইন্টারপ্রিটেশন দিয়েছেন সেটা ভুল, পক্ষপাত দুষ্ট এবং অপরাধ প্রবণ, যেটা সংবিধানের 219 ধারা অনুসারে শাস্তিযোগ্য অপরাধ। গণঅভ্যুত্থানের নেতৃত্বকারী জনগণ যেভাবে নির্ধারণ করবেন সেটাই সংবিধান, সেটাই আইন, সেই অনুসারে দেশ চলবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আগামী মঙ্গলবার পর্যন্ত রাষ্ট্রপক্ষের শুনানি মুলতবি করেছেন আদালত। মানুষের ভোটাধিকারের জন্য সহায়ক না। মেজবা রহমান, মোহনা সংবাদ, ঢাকা। নেতা হয়ে নয়, এলাকার সন্তান হিসেবে আমৃত্যু জনগণের পাশে থাকার প্রত্যয় জানিয়েছেন ঢাকা 16 আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক। জনগণের ভোটে নির্বাচিত হলে এলাকার প্রতিটি সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করার কথাও জানান তিনি। বিকেলে রাজধানীর পল্লবীতে গণমিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে আমিনুল হক বলেন, দেশি বিদেশি সকল ষড়যন্ত্র জনগণকে নিয়ে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হবে। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হককে ঢাকা 16 আসনে ধানের শীষের প্রার্থী ঘোষণা করায় পল্লবী রূপনগরে বিরাজ করছে উৎসবের আমেজ। ধানের শীষের প্রার্থী আমিনুল হকের সমর্থনে গণমিছিলে অংশ নিতে পল্লবীর 12 নম্বরে এসে জড়ো হন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এই সময় দলীয় প্রতীক ধানের শীষের বিভিন্ন ব্যানার প্লাকার্ড নিয়ে ঢাকঢোলের তালে নেতাকর্মীরা মিছিলে অংশ নিয়ে আমিনুল হকের পক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তাকে সর্বোচ্চ ভোটে নির্বাচিত করার প্রত্যয় জানান তারা। আমিনুল হক ভাই ঢাকা 16 আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবে। আমিনুল ভাই ঢাকা 16 আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছে, আমরা এই জন্য অত্যন্ত আনন্দিত এবং উদ্বেলিত। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের ঢাকা 16 আসন থেকে আমিনুল হককে ধানের শীষের প্রতীক দেওয়াতে আজকে এই গণমিছিল। গণমিছিলটি পল্লবীর 12 নম্বর বিআরটিসি বাস ডিপো থেকে শুরু হয়ে 10 নম্বর পপুলার ডায়াগনস্টিক সেন্টার, 6 নম্বর বাজার অতিক্রম করে চলন্তিকা মোড়, আরামবাগ আবাসিক মোড়, রূপনগর টিনশেড হয়ে ঘরোয়া মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমৃত জনগণের পাশে থাকার ইচ্ছা প্রকাশ করেন আমিনুল হক। আপনাদের এলাকার সন্তান, আপনাদের এলাকার ভাই, আপনাদের এলাকার বন্ধু হিসেবে আমি আপনাদের কাছে ওয়াদাবদ্ধ। আমি বিগত সময়েও আপনাদের সাথে ছিলাম, বর্তমানেও রয়েছি, ভবিষ্যতেও আজীবন আমৃত্যু আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করার জন্য আমাকে যদি আপনারা সুযোগ করে দেন। এলাকার প্রতিটি সমস্যা জনগণের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান করে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়ন করে তারেক রহমানের নেতৃত্বে একটি সুখী সমৃদ্ধ মানবিক বাংলাদেশ গড়ে তোলার কথাও জানান এই ধানের শীষের কাণ্ডারি। পল্লবী রূপনগরের প্রত্যেকটি সমস্যা আমি আমার নিজের সমস্যা মনে করে সমাধান করব ইনশাআল্লাহ। রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য তিনি যে 31 দফার কর্ম পরিকল্পনা দিয়েছেন, সেই কর্ম পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ একটি মানবিক বাংলাদেশ গড়তে পারবো। বিএনপি সরকার গঠন করলে কারো প্রতি অবিচার করবে না জানিয়ে জনগণকে সঙ্গে নিয়ে দেশি বিদেশি সব ষড়যন্ত্র মোকাবেলার প্রত্যয় জানান আমিনুল হক। আমরা যদি সরকার গঠন করতে পারি, নির্বাচিত হই, আমরা কখনো কোনো বিরোধী মতের উপরে জুলুম নির্যাতন নিপীড়ন করব না। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। গত 24 ঘন্টায় দেশে ডেঙ্গুতে আরো 5 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 307 জনে। আর 24 ঘন্টায় নতুন 1034 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৬,০২৬ জনে। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর এই সর্বশেষ তথ্য তুলে ধরা হয়। গত 24 ঘন্টায় ভর্তি হন নতুন রোগীদের মধ্যে 371 জনই ঢাকার 2 সিটি কর্পোরেশন এলাকার। এবছর সেপ্টেম্বর মাসে ডেঙ্গুতে মৃত্যু হয় 76 জনের। অক্টোবর মাসে এই সংখ্যা ছাড়িয়ে যায় 80 জনে। আর নভেম্বরের এক সপ্তাহেই মারা গেছেন 29 জন। ডেঙ্গু সংক্রমণ নিয়ন্ত্রণে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা। আন্তর্জাতিক প্রসঙ্গ, ঘূর্ণিঝড় কালম্যাগির আঘাতে ফিলিপাইনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 241 জনে। এখনও নিখোঁজ 127 জন। বৃহস্পতিবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এসব তথ্য জানিয়েছে। মঙ্গলবার ফিলিপাইনের কেন্দ্রীয় অঞ্চলে আঘাত হানে কালমেগি। দুদিনের তাণ্ডবের পর ঝড়টি শক্তি সঞ্চয় করে এখন ভিয়েতনামের দিকে অগ্রসর হচ্ছে। এই দুর্যোগের কারণে ইতোমধ্যেই ফিলিপাইনের 5 লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছে। খেলার খবর, ক্রিকেট। বিপিএল এর দ্বাদশ আসরে 5 ফ্র্যাঞ্চাইজির নাম চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে দলগুলোর নাম ঘোষণা করেছে বিসিবি। রংপুর রাইডার্স এবং ঢাকা ক্যাপিটালস আগামী আসরে একই নামে খেলবে, তবে বদলে যাচ্ছে চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট ফ্র্যাঞ্চাইজির নাম। সিলেট টাইটান্স, রাজশাহী ওয়ারিয়র্স ও চিটাগং রয়্যালস নামে খেলবে ফ্র্যাঞ্চাইজি 3টি। চলতি বছরের 19 ডিসেম্বর মাঠে গড়াতে পারে বিপিএল এর দ্বাদশ আসর। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। গুমের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিধান রেখে অধ্যাদেশে চূড়ান্ত অনুমোদন। বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে 4 মাসেই বিচার শেষ করার বাধ্যবাধকতা। সংসদ নির্বাচনের দিনেই গণভোট হতে হবে দাবি মির্জা ফখরুলের। ঐক্যমত্য কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ। নভেম্বরে গণভোট সহ 5 দাবিতে 8 দলের কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। এনসিপির মনোনয়ন ফর্ম বিক্রি শুরু। এবং তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বললেন অ্যাটর্নি জেনারেল। গণতন্ত্রের স্বার্থে সাংবিধানিক পদক্ষেপেও বাধা নেই। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।